শিশুর ঠিক সময়ে কথা না বলা মানে কি আসলে অটিজম? আচ্ছা, হ্যাঁ, শিশু ঠিক সময় কথা বলা অটিজম মানে না বলাই অটিজম তা না কিন্তু। হ্যাঁ, ওই যে বললাম যে অনেকগুলো কারণ থাকতে পারে। তো অটিজম কি এটা আমাদের বুঝতে হবে। অটিজম হচ্ছে আমরা যেটা বলি যে আমাদের সোশ্যাল কমিউনিকেশন এবং সোশ্যাল ইন্টারাকশনের একটা সমস্যা। হ্যাঁ, তো সোশ্যাল কমিউনিকেশন সোশ্যাল ইন্টারাকশনটা আগে বুঝতে হবে। সোশ্যাল কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে যোগাযোগ, সহজ বাংলায়। একটা যোগাযোগ আমরা করতে পারি আমাদের কথা বলার মাধ্যমে। যেমন আমি আপনার সাথে এখন কথা বলছি, হ্যাঁ, একটা যোগাযোগ স্থাপন হচ্ছে। আবার কথা না বলেও যোগাযোগ করা যায়। এই যে আমি হাত নাড়াচ্ছি, আমরা চোখে চোখে তাকাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ গুলো আসলে এটা হচ্ছে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন। তো ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন দুটাতেই কিন্তু ঘাটতি থাকে আমাদের অটিজমের বাচ্চাদের, এবং সেই সাথে তাদের সোশ্যাল ইন্টারাকশন যেটা বললাম সেটাতেও ঘাটতি থাকে। সোশ্যাল ইন্টারাকশনটা কি? যে আমরা শুধু কিন্তু একজন একজনের সাথে কথা বলি যোগাযোগ স্থাপনের জন্য না, সোশ্যাল ইন্টারাকশনের জন্যও করি। যেমন ধরেন একটা বাচ্চার কথাই যদি বলি, একটা বাচ্চা স্কুলে যায়, প্রথম স্কুলে গিয়ে সে বন্ধুত্ব তৈরি করে। কিভাবে বন্ধুত্ব হয়? একটা বাচ্চার পাশে বসলো, জিজ্ঞেস করলো, আচ্ছা আমি তো ওই কার্টুনটা দেখি, তুমি কি ওই কার্টুনটা দেখো? আমার পিঙ্ক কালার খুব পছন্দ, তোমার কোন কালার পছন্দ? তো এই যে সে তার ইন্টারেস্ট গুলো শেয়ার করছে না, তার আগ্রহের বিষয়টা আরেকজনের সাথে শেয়ার করছে, আরেকজনের আগ্রহের বিষয় জানতে চাচ্ছে, এই যে শেয়ারিংটা, এটাকে আমরা বলছি কিন্তু সোশ্যাল ইন্টারাকশন। তো এই সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু আমাদের কি হয়, একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়। দেখবেন অটিজমের বাচ্চাদের বন্ধু থাকে না। কেন থাকে না? কারণ এই ইন্টারাকশনটা তারা পারে না, তারা একা একা থাকে, একা একা খেলে। তো এই কারণে অটিজম মানেই কিন্তু শুধু স্পিচ ডিলে না, স্পিচ ডিলের সাথে এই বিষয়গুলোও থাকতে হবে। সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অটিজমের বাচ্চাদের কিছু নির্দিষ্ট প্যাটার্নের বিহেভিয়ার থাকে। যেমন তারা একই কাজ বারবার করে, একই কথা বারবার বলে। হ্যাঁ, যেমন একটা ছোট বাচ্চা দেখা যাচ্ছে এইখানে গোল গোল ঘুরছে, সে ঘুরছে, বাচ্চারা এরকম করে, গোল গোল ঘুরতে পারে। কিন্তু কোনো বাচ্চা যদি এটা অতিরিক্ত মাত্রায় করে স্বাভাবিকের চেয়ে, কিংবা কোনো একটা নির্দিষ্ট জিনিসের প্রতি তার এত বেশি আকর্ষণ যেটা অস্বাভাবিক, হ্যাঁ, যেটা হয়তো বা খেলনা না, বাচ্চারা থাকে যে কোনো একটা নির্দিষ্ট পুতুল থাকে তার খুব ফেভারিট, সেরকম না, হয়তো বা এই যে একটা মগ বা একটা পানির বোতল, হ্যাঁ, এইটা নিয়ে দেখা যাচ্ছে সে সারাক্ষণ সে এটা নিয়েই থাকছে, ঘুমাতে যাচ্ছে এটা নিয়ে, গোসল করতে যাচ্ছে এটা নিয়ে, খাচ্ছে এটা নিয়ে, এটা ছাড়া সে থাকতেই পারে না। যেখানে সে পানির বোতল দেখে সেখানে সে ওটা তাকে নিতেই হবে। হ্যাঁ, প্রতিদিন সে যেই কাজটা যেভাবে করে সেভাবেই তাকে করতে হবে। সে একটা লাল জামা পরে, ওই লাল জামাই তাকে প্রতিদিন পরতে হবে। হ্যাঁ, বাচ্চাদের ফেভারিট অনেক কিছু থাকতে পারে, যে হ্যাঁ সে লাল জিনিসটা পছন্দ করে বা লাল জামা পছন্দ করে, সেটার ব্যত্যয় ঘটলে মন খারাপ করতে পারে বাচ্চারা। কিন্তু অটিজমের বাচ্চাদের যেটা হয়, ওই যে বললাম স্বাভাবিকের পর্যায়ে পড়ে না, সেটা দেখা যায় যে সে যেহেতু প্রতিদিন লাল জামা পরে, ওই লাল জামাটা তাকে দেয়া না হলে সে চিৎকার চেঁচামেচি করছে, সে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, যেটা কিন্তু আসলে ওই বাচ্চার বয়স অনুযায়ী যেটা আমরা বলি ডেভেলপমেন্টালি সেটা নর্মাল না। এই বিষয়গুলোও কিন্তু থাকতে হবে। কাজেই শুধুমাত্র একটা বাচ্চা দেরিতে কথা বলছে তাকে আমরা অটিজম বলে দিব তা কিন্তু না। হ্যাঁ, এখানে অনেক কিছু আসে আসলে। একদমই আপু, যারা দেরিতে কথা বলছে সেখানে স্পিচ থেরাপির বিষয়টা আমরা জানি, স্পিচ থেরাপিটা আসলে কি বা চিকিৎসা পদ্ধতিগুলো কেমন হয়ে থাকে যদি একটু বলতেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেরিতে কথা বলা বা স্পিচ ডিলের জন্য যে চিকিৎসা সেটা হচ্ছে স্পিচ থেরাপি। স্পিচ থেরাপি মানে হচ্ছে যেখানে আসলে বাচ্চাকে, যেহেতু বাচ্চার কথা বলায় ঘাটতি থাকে, কথা বলার ঘাটতি তো অনেক রকম হতে পারে। যেমন কোনো বাচ্চা হতে পারে একেবারেই কথা বলেই না, তার পক্ষে হয়তো বা কথা বলা সম্ভব না। হ্যাঁ, হয়তো বা তার অর্গানিক, যেটা আমি বললাম যে শারীরিক কোনো সমস্যা হয়তো আছে, যেটার কারণে, যেমন ধরেন যে শ্রবণ প্রতিবন্ধী, হ্যাঁ, সে কানে শুনছে না, সে বাচ্চা তো কথা বলবে না। ওকে, তো তার ক্ষেত্রে কি করা যায়? তার ক্ষেত্রে তো আমরা স্পিচ শেখাবো না তাকে, তার ক্ষেত্রে আমরা কিছু নন ভার্বাল, ওই যে বললাম আমরা কিন্তু নন ভার্বালিও কমিউনিকেশন করতে পারি। তাহলে আমরা তাকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাবো, তাকে আমরা ছবির মাধ্যমে কমিউনিকেশন করতে শেখাতে পারি। যেমন আমি একটা ছবির চার্ট করে দিলাম, তার খিদে পেয়েছে, সেখানে একটা খাবারের ছবি আছে, সে তখন ওটাতে ট্যাপ করলো বা ওটাতে সে আমাকে আঙ্গুল দিয়ে দেখালো যে আমার এখন খিদে পেয়েছে। টয়লেটে যাবে তখন বাথরুমের সাইনটাতে সে আমাকে ট্যাপ করলো, হ্যাঁ, আমি বুঝতে পারবো তার এখন বাথরুমে যাওয়া প্রয়োজন। ওকে, এভাবে কিন্তু সে আমার সাথে কমিউনিকেট করতে পারে। আরেকটা সমস্যা থাকতে পারে বাচ্চার ভাষাগত দক্ষতার সমস্যা, অর্থাৎ তার যে পরিমাণ কথা বলার কথা, যে পরিমাণ ভোকাবুলারি, শব্দ ভান্ডার তার থাকার কথা, সে পরিমাণ শব্দ ভান্ডার নাই। যে কারণে দেখেন একটা বাচ্চা 2 বছর বয়সে হয়তো বলার কথা ভাত দাও, পানি খাবো, হ্যাঁ, 2 শব্দ বিশিষ্ট একটা সেন্টেন্স বলার কথা, সে হয়তো শুধু ভাত বলে, শুধু পানি বলে। হ্যাঁ, তার মানে কি তার আসলে ভোকাবুলারিতে ঘাটতি আছে। তখন আমাদের সেই ভাষার সেই দিকটাতে জোর দিতে হবে, তার ভোকাবুলারিতে জোর দিতে হবে, বেশি বেশি করে শব্দ শেখাতে হবে। শব্দ শেখানোর অনেক উপায় আছে। সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার সাথে বেশি বেশি ইন্টারাকশন করে থেরাপিস্ট, বিভিন্ন রকমের খেলার আয়োজন করে। এই খেলার মাধ্যমে যেটা হয় যে বাচ্চার তখন কিন্তু কথা বলতে হয়, ইন্টারেক্টিভ খেলা,
যে আমি তাকে একটা বল দিলাম, সেই বলটা সে আবার আমাকে ব্যাক করবে, হ্যাঁ, আবার আমি তাকে বলটা দিব। এখন আমি যদি বলটা না দিই তখন কিন্তু বাচ্চা বলতে বাধ্য, দাও, বল দাও, হ্যাঁ, এখন তুমি, এই কথাটা সে বলবে। তো এভাবে বিভিন্ন খেলার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে কথাগুলো শেখাই। আবার অনেক সময় দেখা যায় অনেক শব্দ থাকে বাচ্চার উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, এত কঠিন একটা শব্দ, সেই শব্দটাকে আমরা যদি সহজভাবে শেখাতে পারি, যেমন রেফ্রিজারেটর, আমার তো রেফ্রিজারেটর শেখানোর প্রয়োজন নেই, বাচ্চাকে শেখালাম ফ্রিজ, তুমি ফ্রিজ বলো, হ্যাঁ। তো বাচ্চাকে অর্থাৎ ছোট ছোট টার্গেটের মাধ্যমে একজন থেরাপিস্ট বাচ্চাকে ধীরে ধীরে কথাগুলো শেখান, খেলার মাধ্যমে, উৎসাহ প্রদানের মাধ্যমে। বাচ্চা যদি শুরুতেই দেখে যে জিনিসটা অনেক কঠিন, আমি পারছি না, তখন কিন্তু সে আগ্রহ হারিয়ে ফেলবে। তাই আমরা ছোট ছোট টার্গেট দিই, যে সে যদি ওই টার্গেটটা ফুলফিল করতে পারে তখন তাকে আমরা উৎসাহ দিই, তাকে প্রশংসা করি, আরে তুমি তো পারছো, এই তো তোমার হচ্ছে, তখন কিন্তু সে আগ্রহ পায় এই কাজটা করতে। এভাবে আসলে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে একজন থেরাপিস্ট স্পিচ থেরাপি দিয়ে থাকে। ধন্যবাদ আপু। এই স্পিচ থেরাপি আসলে কত লম্বা সময় পর্যন্ত চালিয়ে যেতে হয়, বা এই চিকিৎসাগুলো আসলে কতটুকু সময় পর্যন্ত থাকতে পারে? আচ্ছা, হ্যাঁ, এটা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমি কতদিন এটা চালাবো। এটা আসলে ডিপেন্ড করে আপনার বাচ্চার উন্নতির উপরে। কোনো কোনো বাচ্চা দেখা যায় যে খুব তাড়াতাড়ি তার এই ভাষাগুলো বা হচ্ছে যে তার যে উচ্চারণের সমস্যা, এই দক্ষতাগুলো সে অর্জন করে ফেলছে। আবার কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে দেরি হয়। এটার পেছনে একটা কারণ থাকে, যে দেখা যায় যত তাড়াতাড়ি আপনি থেরাপিটা শুরু করতে পারবেন, হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা বাচ্চার বাবা মাকে বলি, অনেক বাবা মাই আজকাল আমরা দেখি একটা কমন সমস্যা আমাদের সোসাইটিতে, বলে আচ্ছা বাচ্চা দেরিতে কথা বলছে, ওর বাবাও দেরিতে কথা বলেছে, এটা কোনো ব্যাপার না, দেখি না কি হয়। 2 বছর হয়ে গেছে, বাচ্চা একটা শব্দও বলছে না, কিন্তু হয়তোবা মা অনেক কনসার্ন, পরিবারের মুরব্বী যারা আছেন, দাদা দাদি, আরে ওর বাবাও এরকম কথা বলছে দেরিতে, ওর চাচা চাচিও এরকম, অনেক চাচাও এরকম দেরিতে কথা বলেছে, তো এটা কোনো সমস্যা না, দেখো না কি হয়। এরকম করে কিন্তু অনেক দেরি হয়ে যায়। কিন্তু গবেষণা বলে যত আর্লি আমরা বাচ্চাকে স্টিমুলাস দিতে পারবো, কারণ আমরা যেটা বলি প্রথম 5 বছর, একটা বাচ্চা জন্মের পর থেকে প্রথম 5 বছর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টাকে আমরা বলি আর্লি ডেভেলপমেন্টাল পিরিয়ড। এই সময়েই তার মস্তিষ্কের সর্বোচ্চ বিকাশ হয়, হ্যাঁ, অলমোস্ট 90% বিকাশ কিন্তু এই সময়েই হয়ে যায়। এবং মস্তিষ্কের বিকাশ মানে কিন্তু আমাদের মস্তিষ্কে যে আমাদের ল্যাঙ্গুয়েজ সেন্টার থাকে, হ্যাঁ, স্পিচ সেন্টার থাকে, এই সেন্টারগুলোরও বিকাশ হয়, নিউরনাল বিভিন্ন কানেকশন তৈরি হয়। তো এই সময় যদি আমরা বাচ্চাটাকে স্টিমুলাস দিতে পারি, এই সময় যদি তাকে আমরা থেরাপি দিতে পারি, কথা শেখাতে পারি, তাহলে বাচ্চা যত তাড়াতাড়ি শিখবে। একটা বাচ্চা এই বয়সের পরে গিয়ে কিন্তু তত তাড়াতাড়ি শিখবে না। এই কারণে বয়সটা খুব গুরুত্বপূর্ণ। যত আগে শুরু করতে পারবো তত বাচ্চা তাড়াতাড়ি শিখবে।